নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল সংক্রান্ত ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে কথা বলবো। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, প্রথমেই আমরা ভিডিওটা শুরু করব ইস্টবেঙ্গলের সাথে যেসব প্লেয়ারগুলোর নাম উঠে আসছে বা যেসব প্লেয়ারগুলোর রিউমার ছড়াচ্ছে সেই সব প্লেয়ারগুলোকে নিয়ে। আর আমরা এই সিজনে দেখছি ইস্টবেঙ্গলকে ডিফেন্সিভ সমস্যায় অনেকটাই ভুগতে, তাই আমরা প্রথমে ডিফেন্ডারদের রিউমারটা নিয়েই শুরু করব। প্রথমে যদি আমরা ডিফেন্ডারদের রিউমারগুলো নিয়ে কথা বলি, তাহলে উড়িষ্যা এফসির ভিঘ্নেশ, চেন্নাইয়ের বিকাশ ইয়ামনাম, মুম্বাইয়ের রাহুল ভেকে ও হায়দ্রাবাদের অ্যালেক্স সাজি, এইসব প্লেয়ারগুলোকে নিয়ে ইস্টবেঙ্গলের একটা রিউমার শোনা যাচ্ছে। এবার যদি আমরা মিডফিল্ডারদের রিউমারগুলো নিয়ে কথা বলি, তাহলে গোয়ার রাউলিন বর্জেস, হায়দ্রাবাদের মাকান ছোটে ও কেরালা ব্লাস্টার্সের জ্যাকসন সিং এর নাম কিন্তু খুব প্রবলভাবে ইস্টবেঙ্গলের রিউমার হিসাবে শোনা যাচ্ছে। এবার ফরওয়ার্ডদের রিউমারের কথায় আসলে নর্থ ইস্ট ইউনাইটেডের পার্থিব গগৈ ও জিতেন এমএস এর নাম শোনা যাচ্ছে। এছাড়াও মোহামেডানের ডেভিডের নাম কিন্তু ইস্টবেঙ্গলের সাথে একটা প্রবল রিউমার হিসাবে জড়িয়ে গিয়েছে, সেটা উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকেই। এবার আমরা এখানে 10 জন প্লেয়ারের নাম বললাম। একটা ট্রান্সফার উইন্ডোতে তো এই 10 জন প্লেয়ারকে নেওয়া সম্ভব নয়। এখান থেকে যদি ইস্টবেঙ্গল 3টে বিভাগের জন্য 3টে প্লেয়ারকেও তুলতে পারে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য সামার ট্রান্সফার উইন্ডো যথেষ্ট সাকসেসফুল হবে। তবে এখানে একটা কিন্তু রয়েছে, কারণ ইস্টবেঙ্গল গত 3-4 বছর ট্রান্সফার উইন্ডোতে যথেষ্ট বাজেভাবে কাজ করেছে এবং তাদের ট্রান্সফার রেকর্ডও খুব বাজে। এছাড়াও ট্রান্সফার উইন্ডো আসলে ইস্টবেঙ্গলের সাথে একের পর এক ভালো প্লেয়ারের নাম জড়াতে থাকে এবং ইস্টবেঙ্গল একের পর এক সেই প্লেয়ারগুলোকে নিতে ব্যর্থ হয়। তার কারণ দুটো: ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কৃপণতা ও ইস্টবেঙ্গল সিটিওর ব্যর্থতা। তবে আপকামিং সিজনটা ইস্টবেঙ্গলের জন্য অন্যরকম হতে চলেছে, কারণ তাদেরকে এশিয়ায় রিপ্রেজেন্ট করতে যেতে হবে এবং কোয়ালিফিকেশন রাউন্ড খেলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে যেতে হবে। যদি কোয়ালিফিকেশন করতে ব্যর্থ হয়, তাহলে ইস্টবেঙ্গলকে এএফসি চ্যালেঞ্জ লিগে যেতে হবে, যেটা এএফসি থার্ড টায়ার টুর্নামেন্ট। তবে যাই হোক, ইস্টবেঙ্গল এশিয়ার একটা টুর্নামেন্ট খেলবে, এতে যেমন দেশের সম্মানটা জড়িয়ে আছে, সেরকম ইস্টবেঙ্গল ক্লাবের যে নামটা, অর্থাৎ ইস্টবেঙ্গল নামটার সম্মানও কিন্তু জড়িয়ে আছে। তাই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই ট্রান্সফার উইন্ডোতেও গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় এবং কৃপণতা দেখায়, তাহলে পরের বছরও কিন্তু আমরা ইস্টবেঙ্গলের থেকে ভালো কিছু পারফরমেন্স আশা করতে পারবো না আইএসএল ও এএফসি টুর্নামেন্টগুলোতে। এবার যদি আমরা বিদেশি প্লেয়ারদের কথায় আসি, তাহলে এই সিজন থেকে হয়তো পরের সিজনে ইস্টবেঙ্গলের টিমে 2টো বিদেশি প্লেয়ার থেকে যাবে। আর যে বিদেশি স্লটগুলো ফাঁকা রয়েছে, সেই সব জায়গায় ইস্টবেঙ্গল যদি 1 কোটি বা 2 কোটি বিদেশি প্লেয়ার নেয়, তাহলে তাদের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স আশা করতে পারি না। সেটা খানিকটা লটারি কাটার মতো। যদি ভালো পারফরমেন্স করতেই হয়, সেখানে ভালো মানের বিদেশি প্লেয়ারের দিকে যেতে হবে, অর্থাৎ যাদের মার্কেট ভ্যালু 4 কোটি 5 কোটি সেই রকম টাইপের বিদেশি প্লেয়ার নিতে হবে, যেটা আইএসএল এর প্রথম 3-এ থাকা বা 4-এ থাকা টিমগুলো করে। আর আমি প্রথমে যে 10 জন ইন্ডিয়ান প্লেয়ারের নাম বললাম, যাদের আমার মতে ইস্টবেঙ্গলের নেওয়া উচিত, এবং আমি মনে করি এই প্লেয়ারগুলোর পেছনে ইস্টবেঙ্গল যদি অল আউট যায়, এদেরকে অনেকটা কম পয়সায়ও পেয়ে যাবে ইস্টবেঙ্গল। 1 নম্বর অ্যালেক্স সাজি, 2 মাকান ছোটে ও 3 নম্বর প্লেয়ার মোহামেডানের ডেভিড। আর জ্যাকসন সিং এর নামটা আমি বললাম না, তবে এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গলে আসে আমি খুবই খুশি হব। তবে আমার মনে হয় না ইস্টবেঙ্গল এই প্লেয়ারটার ডিলটা ক্র্যাক করতে পারবে, কারণ তাদের অতীতের ট্রান্সফার রেকর্ড যা বলছে সেই অনুযায়ী আমি কথা বলছি এই ভিডিওতে। তো এবার দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমাদের মতামতের সাথে একমত হলে সেটা কমেন্ট করে জানাও। আর তোমাদের যদি ভিন্ন ভিন্ন মতামত থাকে, সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।